নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে তো শনিদেব হচ্ছে কারক গ্রহ। তো শনি তো লগ্ন চাটে অবস্থান করছে কিংবা রাশি অনুসারে অবস্থান করছে ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে মীন রাশি, এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে। এবার শনি নবাংশে কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ চরণ পরিবর্তন হয়ে যাচ্ছে শনিদেবের। নিজের নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ করা মানেই হচ্ছে নবাংশে পরিবর্তন হয়ে যাওয়া। তো নবাংশে, বুধের নবাংশে এতদিন ছিল কন্যা নবাংশে, এবার চলে আসবে হচ্ছে তুলা নবাংশে। অর্থাৎ নবাংশে কিন্তু রাশির উপরই উচ্চ অবস্থায় অবস্থান করবে। তো কীরকম প্রভাব দেবে তুলা রাশির ক্ষেত্রে? তুলা রাশির ক্ষেত্রে শনি তো কারক গ্রহ, কীরকম প্রভাব দিবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে? তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। এগুলো আলোচনা সচরাচর কেউ করতে চায় না, কিন্তু যেহেতু একটা কারো গ্রহ, তার এত বড় একটা পরিবর্তন হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। কারণ তুলা রাশিতে শনি উচ্চ হয়ে যায়, আর নবাংশে এখন এই অবস্থান, এই 22শে মার্চ থেকে একদম 17ই এপ্রিল পর্যন্ত এই অবস্থান অনেক দিক থেকে সফলতার দুয়ার খুলবে এই তুলা রাশির ক্ষেত্রে। সেরকমই গ্রহদের ইঙ্গিত, কারণ সেরকমই গ্রহদের ইঙ্গিত। একে তো উচ্চ অবস্থায় অবস্থান করবে, অনেক দিক থেকে সফলতায় সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকবে এই সময়কালে। লগ্ন চার্ট কিংবা রাশি অনুসারে শনি তো ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে মীন রাশিতে নিজের নক্ষত্রে অবস্থান করছে। নিজের রাশিতে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি পড়ছে বৃষ রাশির উপর, যেটা হচ্ছে তৃতীয় অষ্টম ঘর তুলা রাশির ক্ষেত্রে। শুক্রদেবের রাশিতে দৃষ্টি পড়ছে, নিজের মিত্রের ঘরে দৃষ্টি পড়ছে। সেরকম সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে দ্বাদশ ঘর কন্যা রাশিকে, এবং দশম দৃষ্টি দিয়ে দেখছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিকে, যেটা হচ্ছে তৃতীয় ঘর। এটা হচ্ছে লগ্ন হিসাব বলছি, লগ্ন কিংবা রাশি তুলা রাশির ক্ষেত্রে। এবং লগ্ন কিংবা রাশি হিসাবে দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা, সেই অবস্থানটাও তো মারাত্মক অবস্থান। কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যের ঘরে এবং মার্গী অবস্থায় রয়েছে। মার্গী অবস্থায় উচ্চবিলাসী, মার্গী অবস্থায় উচ্চবিলাসী রয়েছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি একদম ভাগ্যের ঘরে মার্গী হয়ে গেছে একদম তুলা রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মিথুন রাশি, যেটা হচ্ছে ভাগ্যের ঘর, নবম ঘর। দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় তার যে শুভ পঞ্চম দৃষ্টি, সেটা তো রাশির উপরে যে পড়ছে। অর্থাৎ শুক্রের তো রাশিকে দেখছে, মূল ত্রিকোণ রাশিকে পঞ্চম দৃষ্টি দিয়ে, সেরকম শনির উচ্চ ঘরকে তো দেখে ফেলছে দেবগুরু বৃহস্পতি। সেরকম সপ্তম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনু রাশিকেও তো দেখছে, এবং নবম দৃষ্টি দিয়ে দেখছে আবার শনির মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে কুম্ভ রাশিকে। এটা লগ্ন চাটের হিসাব। এবং লগ্ন চাটে এই সময়কালে শনির যে মূল ত্রিকোণ রাশি, সেই ঘরে কিন্তু অবস্থান করছে বুধ, তারপর হচ্ছে রাহু, তারপর হচ্ছে মঙ্গল। এই তিনটি গ্রহকে দেবগুরু বৃহস্পতি দেখছে। তার নবম দৃষ্টি দিয়ে বিশেষ কৃপা লাভ করছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে। অর্থাৎ লগ্ন চাটে দেবগুরু বৃহস্পতি শনির উচ্চ ঘর, যেটা তুলা রাশিকে দেখছে, শুক্রের মূল ত্রিকোণ রাশি, যেটা তুলা রাশিকে দেখছে, রাশিকে দেখছে। আবার নবম দৃষ্টি দিয়ে শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, কুম্ভ রাশিকে। এবার এটাকে যদি এবার নবাংশে নিয়ে আসি, নবাংশটা কি আমাদের, নবাংশটাকে যদি অতি সহজে ব্যাখ্যা করি, তাহলে লগ্ন কিংবা রাশি হচ্ছে আমাদের শরীর। শরীর বলতে উপর, এবার যে উপরের অংশ, যেটা আবহাওয়াকে, গরম শীত সমস্ত কিছুকে অনুভব করছে কিন্তু শরীর। কিন্তু শরীরের যে ভিতরের যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশই হচ্ছে কিন্তু নবাংশ। অর্থাৎ শরীরের যে ভিতরের যন্ত্রাংশ, যে উপরের শীতকে শরীর মানে অনুভব করলো, আর সেটাকে প্রস্ফুটিত, এক কথা বলতে গেলে, যে বেশি শীত লেগে গেল, ঠান্ডা লেগে গেল, গায়ে জ্বর চলে আসলো, তাহলে তোমার ভিতরের যন্ত্রাংশ ঠিক নাই। তো সেই জিনিসই কিন্তু বোঝাচ্ছে যে শনি উচ্চ হয়ে গেছে, অর্থাৎ ভিতরে পার্স কলকবজা, অর্থাৎ আরাধ্য কিংবা ভাগ্য, সেই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে সময়কালে, যে ভাগ্যের এখন D9 চার্ট মানে নবাংশ, এই জায়গাটা এখন মজবুত হয়ে গেছে এই তুলা রাশির ক্ষেত্রে। যে ভিতরের কলকবজা এখন আরও শক্ত, পাওয়ারফুল হয়ে গেল। কারণ শনি নবাংশ পরিবর্তন, নবাংশে চলে আসলো একদম উচ্চ অবস্থায় তুলা নবাংশে, এই তুলা রাশির ক্ষেত্রে। যেটা কন্যা নবাংশে ছিল এতদিন, দ্বাদশ ঘরে শনির অবস্থান ছিল, এবার রাশির উপর চলে আসলো নবাংশে। এবার নবাংশে কি দেখাচ্ছে, যে শনি নবাংশে চলে আসলো, নবাংশে এসে তার সেই তৃতীয় দৃষ্টি যে পড়ছে ধনু রাশির উপর। তাহলে গুরুর মূল ত্রিকোণ রাশিকে দেখছে তৃতীয় দৃষ্টি দিয়ে, সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে মেষ রাশিকে, এবং দশম দৃষ্টি দিয়ে দেখছে সেই কর্মের ঘরকে, যেটা হচ্ছে কর্কট রাশিকে, যেটা দেবগুরু বৃহস্পতির উচ্চ ঘর। অপরদিকে দেবগুরু বৃহস্পতি নবাংশে, মেষ নবাংশে তো আগে থেকেই রয়েছে পুনর্বসু নক্ষত্রে। তো দেবগুরু বৃহস্পতিও কিন্তু নবাংশ পাচ্ছে এই সময়কালে, মেষ নবাংশ। তো নবাংশে কি হলো, তুলা রাশিতে চলে আসলো শনি, আর দেবগুরু বৃহস্পতি চলে আসলো
একদম মেষ নবাংশে, অর্থাৎ এখানে সমসপ্তম যোগ তৈরি গেল দেবগুরু বৃহস্পতির সাথে শনির। শনি থাকলো তুলা রাশিতে আর দেবগুরু থাকলো মেষ রাশিতে। রাশির উপর যদি তুলা নবাংশে শনির অবস্থান হয় আর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি সেই শনির উপর এবার পড়ছে, অর্থাৎ লগ্ন চার্টে দেখছিল শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে এবং উচ্চ ঘর তুলা রাশিকে। এবার যেই নবাংশ চার্ট সেই নবাংশ চার্ট হয়ে গেল কি তুলা রাশিকেও দেখছে, উচ্চ ঘরকেও দেখছে শনির এবং তার সাথে সাথে শনিকেও দেখছে। এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি সেই দৃষ্টি পঞ্চম দৃষ্টি নবাংশে পড়ছে লাভের ঘর সিংহ রাশিতে এবং নবম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি সেই ধনু রাশিকেই দেখছে। তাহলে কত সুন্দর সংযোগ তুলা রাশির ক্ষেত্রে। এগুলো সংযোগ হয় না, এগুলো সংযোগ মানে খুব বিরল সংযোগ। এই সংযোগগুলোতে হওয়া মানে জীবনের সব দিক থেকে উন্নতির প্রভাব বহন করে নিয়ে আসা, চারদিক থেকে একটা উন্নতি, একটা ভালো শুভ সময় যেগুলো পাওয়ার অপেক্ষায় থাকি আমরা, সেই জিনিসগুলোকে তৈরি করে দেওয়া। তো গুরু যেখানটাতে সেখানটাতে তো সব কিছু এগিয়ে। আর শনি একমাত্র মানে শনি সবসময় গুরুকে রেসপেক্ট করে। মাথা যদি নত করতে হয় তাহলে গুরুর কাছে যেই নত করে, কারণ গুরু হচ্ছে কি ধর্ম, আর সেই পথেই কর্ম করাবে শনি। কারণ ধর্ম আর কর্ম সবসময় অতপ্রতভাবেই জড়িত থাকে। ধর্মের জ্ঞান সে তো গুরু দিবে, আর সেই পথেই কর্ম হবে শনির, যার জন্য কর্মফল দাতা হচ্ছে শনি। তো যার জন্য গুরুর রাশি শনির রাশির আগে পড়ে যায়, যে ধনু রাশি, তারপরে মকর রাশি, তারপরে হচ্ছে কুম্ভ রাশি, তারপরে হচ্ছে মীন রাশি। সেরকম নক্ষত্র শনির নক্ষত্রের আগে গুরুর নক্ষত্র পড়বে। এর আগে তো এগুলো বলেছি, পুষ্যার আগে পড়বে হচ্ছে কি, পুষ্যার আগে পুনর্বসু পড়ে যাচ্ছে, বিশাখার পরে পড়ছে যে বিশাখার পরে পড়ছে হচ্ছে অনুরাধা। সেরকম আবার এদিকে হচ্ছে এই পূর্বা ভাদ্রপদের পরে পড়ে যাচ্ছে উত্তরা ভাদ্রপদ। তাহলে শনির নক্ষত্রের সাথে গুরুর নক্ষত্র কি হচ্ছে, অতপ্রতভাবে জড়িত হয়ে যাচ্ছে। যেখানেই ধর্ম সেখানেই কর্ম, ধর্মপথে কর্ম করো, যেখানে ন্যায় সেখানটাতে শনি, যেখানটাতে অন্যায় সেখানটাতে তো শনি নাই। তো সেই জিনিসটা কিন্তু বা তুলা রাশিতে শনির এই যে অবস্থান, এই অবস্থানটা যেরকম নবাংশে একটা শক্তিশালী পজিশন হচ্ছে, সেরকম আবার লগ্ন চার্ট কিংবা রাশি চার্টেও শনির একটা হেভি পজিশন হয়ে গেছে। কারণ শনি কিন্তু নিজের নক্ষত্র রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে লগ্ন কিংবা রাশি চার্টে কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং দেবগুরু বৃহস্পতি রাশি মীন রাশিতেই শনি অবস্থান করছে। কত সুন্দর অবস্থান। আবার লগ্ন চার্টে তুলা নবাংশে চলে আসলো, আর দেবগুরু বৃহস্পতির দিকে সপ্তম দৃষ্টি যে রাশির উপর পড়ে গেল, অর্থাৎ গুরুর দৃষ্টি প্লাস উচ্চ অবস্থান, বললে বলে চারিদিক থেকে এখন ফাটাফাটি অবস্থান এই তুলা রাশি। তবে সবার ক্ষেত্রে সমান হবে সেটাও না, অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম ফলাফল হবে। কিন্তু তার সত্ত্বেও বলছি, বহু জাতক জাতিকাদের যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারাও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো ফল পাবে। মানে শনির এই অবস্থান হয়ে যাওয়া মানে শনি যখনই পাওয়ারফুল অবস্থায় থাকে তখন কিন্তু সব দিক থেকে পাওয়ারফুল হয়ে যায়, অর্থাৎ সহ্য ক্ষমতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা, কর্মক্ষমতা সমস্ত দিক কিন্তু বৃদ্ধি পাইয়ে দেয়। সেটাই কিন্তু শনি পাওয়ারফুল হয়ে যাওয়া মানে চারিদিক থেকে একটা উন্নতি, যে নিজের দায়িত্ব কর্তব্যকে পূরণ করতে পারবে। যারা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের জন্য সময়কাল শ্রেষ্ঠ হয়ে যাবে। সরকারি দিক থেকে কিছু পাওনা গন্ডা যা আছে সব হিসাব কিতাব হবে, নিজের দাবি দাওয়াকে পূর্ণ হয়ে যাবে এই সময়কালে। শনি কর্মে তার নবাংশের দশম দৃষ্টি যে পড়ছে সেই গুরুর উচ্চ ঘরে, একদম কর্কট রাশিতে যে পড়ছে কর্মের ঘরে। এখানে তো মতভেদ হবে, কার সাথে হবে, প্রশাসনের সাথে মতভেদ হবে, সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসা সেই জিনিসগুলোকে বুঝাচ্ছে। কারণ দশম ঘর হচ্ছে কি পিতার ঘরে যাচ্ছে এক কথায়, চতুর্থ ঘর হচ্ছে মাতার ঘর, তাহলে চতুর্থ ঘরের অপোজিট মাতা। তাহলে এখানটাতে কী হবে, যে একটা যুক্তিতর্ক হবে, তার মাঝখান থেকে নিজের যে একটা ভালো জিনিস সেই জিনিসটাকে উঠিয়ে নিয়ে আসা, কর্মক্ষেত্রে সফলতা পেয়ে যাওয়া, মান সম্মান পদ প্রতিষ্ঠা পেয়ে যাওয়া, এই জিনিসগুলো বুঝাচ্ছে সময়কালে শনির এই উচ্চ অবস্থান, হেভি অবস্থান। নিজের দায়িত্ব কর্তব্যকে পূরণ করতে পারবে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য এই সময় একটা শ্রেষ্ঠ সময় হচ্ছে, এবং যারা ব্যবসায়ী তাদের জন্য এই অবস্থান খুবই শুভ সময় হতে যাচ্ছে। এই তুলা রাশি কর্মক্ষেত্রে সব রকম দায়িত্ব বৃদ্ধি পাবে, পদোন্নতি হবে এই সময়কালে। অর্থাৎ এই তুলা রাশির ক্ষেত্রে পরিশ্রম এবং পরাক্রম যে মনোভাব, এগিয়ে চলার যে একটা মনোভাব শনি তৈরি করবে, তাতে একদম জীবনের সফলতা নিয়ে আসতে যাচ্ছে তুলা রাশি। পিতা মাতাদের সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য, ছোট ভাই বোন বড় ভাই বোনদের প্রতি দায়িত্ব কর্তব্য সেবা সমস্ত কিছু উঠে আসছে এই সময়কালে। কিন্তু এটাও বুঝতে হবে যে নক্ষত্রকে ফেলে দেওয়া কিন্তু চলবে না, এটা নক্ষত্রের প্রভাবের ফলেই কিন্তু এই পজিশনটা আসছে তুলা রাশির। তো শনি কোন নক্ষত্র অবস্থান করছে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে।
নক্ষত্র নিয়ে বলতে গেলে তো বহু ব্যাপার থাকে, একটা নক্ষত্র তো সেভাবে হয় না। নক্ষত্রের চরণ রয়েছে, চরণের নক্ষত্রের বহু মানে নক্ষত্রের মন্ত্র রয়েছে, তারপরে নক্ষত্রের যে চারটি চরণের 4 রকম শব্দ রয়েছে, সেই শব্দগুলো কোন কোন নক্ষত্রকে জাগ্রত করবে তার চরণকে, সেগুলোর এগুলো একটা ভালো জ্যোতিষী বলতে পারবে। অর্থাৎ যাদের যে মানে কোন নক্ষত্রের জন্ম, সেই নক্ষত্রের কী প্রভাব, এগুলো কিন্তু ভালো একটা জ্যোতিষীর কাছে আপনারা আলোচনা করতে পারেন। এটা কিন্তু বলছি, যাদের নক্ষত্রের গুণই সব থেকে বড় গুণ জ্যোতিষশাস্ত্রে, এর উপরে কোনো বিচার হয় না। যার জন্য এমন কোন উপাচার রয়েছে যে উপাচার করলে সেই নক্ষত্রের ফলে আরও বৃদ্ধি পাওয়া যাবে, সেগুলো কিন্তু ভালো জ্যোতিষী বলতে হবে। যার জন্য বলছি আপনাদের জন্মগোষ্ঠী ভালো জ্যোতিষীর কাছে আলোচনা করবেন। ভালো সময় তুলা রাশির, অ্যাকচুয়ালি ভালো সময়। তো যার জন্য এই সময়কাল বহু রকম দিক থেকে একটা উন্নতির জোয়ার, অর্থাৎ কর্মক্ষেত্রে পরিশ্রম এবং পরাক্রম মনোভাব, শনির যে মনোভাব, সেটা বিশালভাবে একটা উঠে আসবে এবং এই সময়কালে একটা ভালো উন্নতির জায়গায় নিয়ে যাবে। সেটা সব দিক থেকে, সন্তানের দিক থেকে হোক, যেই কর্মই করুক, সেই কর্মে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে যেরকম মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। তবে কি যে নক্ষত্রগুলোতে থাকছে, বলতে বলতে ভুলে যাচ্ছিলাম, সেই নক্ষত্রের প্রভাব কিন্তু এই সময়কালে মেনটেন করতে হবে। যেমন উত্তরা ভাদ্রপদে শনি কিন্তু অবস্থান করছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে যাওয়া মানে কি, যে কর্মক্ষেত্রে তোমাকে 100% দিতে হবে, দায়িত্বর মধ্যে নিজের প্রভাব, যে নিজের গুণ, সেইগুলো দিয়ে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে সময়কালে। কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে হিসাবের নক্ষত্র, হিসাব করে চলতে হবে, হিসাব বহির্ভূত কাজ করা চলবে না। ডিসিশন কিছুটা নিতে দেরি হলেও সঠিক ডিসিশন নিয়ে যেতে হবে। দেবগুরু বৃহস্পতির যে অবস্থান পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রও ডেঞ্জার নক্ষত্র, খুব ভালো নক্ষত্র, শুভ নক্ষত্র, পুনরায় শুভ্রতা জীবনে লাভ। অতএব নিজেকে সংশোধন, একাগ্রতা, দায়িত্ব, কর্তব্য, শালীনতা, ভদ্রতা সমস্ত কিছু উঠে আসছে এই নক্ষত্র থেকে। পুনর্বসু নক্ষত্র নিয়ে তো অনেক কিছু আলোচনা করেছি এর আগের ভিডিওতে, বহু কিছু আলোচনা করেছি। মোট কথা সময় যথেষ্ট পারফেক্ট তুলা রাশির জন্য, চারিদিক থেকে উন্নতির জোয়ার। যার এই সময়কালে কোন উপাচার, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে আলোচনা পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যারা শনির জন্য হচ্ছে নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে প্রতি শনিবার করে মাটির প্রদীপ জ্বালাবেন, দেখবেন ভালো প্রভাব পাবেন। এবং যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।